গান একুশের হাতে 19, একুশের হাত ধরে হাঁটছে 19, অশান্ত দৃপ্ত পায়ে শহরে গঞ্জে গায়ে, অশান্ত দৃপ্ত পায়ে শহরে গঞ্জে গায়ে, হাঁটছে 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 হাঁটছে, দুঃস্বপ্নের রাত যেন কাটছে, দুঃস্বপ্নের রাত যেন কাটছে। উঠেছে ঢেউ আছাড়ের পাড় ভেঙে টগবগে তাজা খুনে, পুরুলিয়া আফ্রিকা মালয়ের দ্বীপ আজ ভাসে, রফিক সালাম আর তরুণী কমলারা আসমানে উজ্জ্বল তারা। 29 কোটি বাঙালির বুকে মুখ রেখে মিটি মিটি হাসে, চল দেখি দলে দলে 21, 19 কে বলে, চল দেখি দলে দলে 21, 19 কে বলে, শিলংয়ে আন্দামানে ঝাড়খণ্ডে নৈনিতালে, শিলংয়ে আন্দামানে ঝাড়খণ্ডে নৈনিতালে, বাঙালির বুক কেন ফাটছে, 21 আর 19-এর আহ্বান, 21 আর 19-এর আহ্বান, কুচি কাঁচা নওজওয়ান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। শহীদের রাঙা খুনে রঞ্জিত শপথের পথে বেয়ে হাঁটছে হাঁটছে হাঁটছে। উনিশের হাত ধরে হাঁটছে 21, 19-এর হাত ধরে হাঁটছে 21, অশান্ত দৃপ্ত পায়ে শহরে গঞ্জে গায়ে, অশান্ত দৃপ্ত পায়ে শহরে গঞ্জে গায়ে, উদ্ধত ভঙ্গিতে হাঁটছে 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 হাঁটছে। 48 থেকে শুরু হওয়া মানমোহনের ভাষা আন্দোলন প্রায় সমসাময়িক সময় শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন, একটু বাদে 1961 সালে যার মানে আসামের বরাক উপত্যকা সেই বিখ্যাত ভাষা আন্দোলন 19শে মে, যেটা একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আমরা জাতি হিসেবে একটি চরম লাঞ্ছিত জাতি।
তার কারণ প্রথম বিভাজন ঘটলো ধর্মের নামে, যে বিভাজনের কোনো যৌক্তিকতা নেই, অন্তত কোনো যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ এ কথা মানবেন না যে ধর্মের ভিত্তিতে কোনো জাতি দ্বিখণ্ডিত হতে পারে, কিন্তু তাই হয়েছিল। এবং তারপর দেখা গেল ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে যারা যারা বাঙালিদের যে অংশ জায়গা পেল, তাদের একটা বড় অংশ হচ্ছে উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, আসাম এবং পাশাপাশি রাজ্যগুলোতেও, মেঘালয়, সেখানেও বাঙালিদের যথেষ্ট পরিমাণ বসবাস আছে। আসামের আপার আসাম, লোয়ার আসাম দুটো জায়গাতেই বাঙালি যথেষ্ট পরিমাণেই বাস করেন। মানভূমের যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলনের মূল ভিত্তিটাই ছিল বাংলার জমি কতটা কেড়ে বিহারের সঙ্গে জুড়ে দেওয়া যায়, এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য সেই আন্দোলন। মূল যে ভূখণ্ড পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে মানভূমের এই আন্দোলনটা ছাড়া পশ্চিমবঙ্গে প্রকৃত অর্থে বাংলা ভাষার মর্যাদার জন্য তেমন কোনো আন্দোলন গড়ে ওঠেনি। এখন এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই কিছু অতীতের স্মৃতি আমরা শুনতে চাইবো, যারা শুনছেন, দর্শক যারা, তারাও শুনতে চাইবেন। ইতিহাসকে সঙ্গে নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে যদি আসি, তাহলে যে আমরা এই আলোচনাটাকে একটা ফলপ্রসূ আলোচনায় রূপান্তরিত করতে পারবো। আমি তপোধীর বাবুকে বলবো, আসামের আন্দোলনটা দিয়ে আপনি আলোচনাটা শুরু করুন। ধন্যবাদ রতন বাবুকে এবং অন্য যারা আছেন আজকে সবাইকে আমার অভিনন্দন। আপনি এইমাত্র বললেন যথার্থই যে 1948 সালে শুরু হয়েছিল নতুন ভাবে জেগে ওঠার পালা। 48 সালে দেশ ভাগ হলো, এটি অত্যন্ত মিথ্যা ভয়ঙ্কর দ্বিজাতি তত্ত্বের নিরিখে। কিন্তু ভাগ হওয়ার পরেই তদানীন্তন পূর্ব পাকিস্তানের যারা বাংলাভাষী মানুষ আছেন, তারা বুঝতে পেরেছিলেন যে তারা হয়তো মুক্ত হয়েছেন ব্রিটিশ উপনিবেশ থেকে, কিন্তু অন্য আরেকটি স্বধর্মীয় অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী লোকই তো বেশি ওই পারে। তারা ভেবেছিলেন যে মুসলমানদের জন্য একটা প্রায় বেহেশত রচনা হচ্ছে পাকিস্তান পবিত্র ভূমিতে। কিন্তু তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন বছর ঘুরতে না ঘুরতে, এবং এটার জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সেই বিখ্যাত ঘোষণাই দায়ী যে ধর্ম এক হলেও শাসক শোষক আর অভিপ্রায় মোটেই পাল্টায় না। এবং তখন শোষণ মুক্তির অভিযানে বাঙালি 48 সাল থেকে কার্যত নিজেকে জাগাতে শুরু করেছিল, যা 51 সালের 21শে ফেব্রুয়ারিতে একটা পর্যায়ে পৌঁছলো। কিন্তু এই বিষয়ে আজকে এখানে উপস্থিত আছেন নুরুল আলম লেনিন, তিনি বলবেন। কিন্তু আমরা কেউই কিন্তু অনেক টুকরো হয়েছি, তো আমরা আমাদের মনন, আমাদের চিন্তাও আজকে খণ্ড বিখণ্ড। আমি কোনো টুকরোয় বিশ্বাস করি না, কিন্তু আলোচনার সুবিধের জন্য ঢাকার সেই সাধারণ যে ভাষা আন্দোলন, যাতে রফিক, বরকত, সালাম, জব্বার এরা শহীদ হয়েছিলেন, সেই কথাগুলো তিনি বলবেন। প্রেরণার কথা এটা, যেটা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের সবার জন্যই। এবং তেমনি করে 1956 সালের মানভূমে যে ভাষা আন্দোলন হয়েছিল, দুর্ভাগ্যক্রমে অনেকেই যারা আমরা বাঙালিরা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি এই খণ্ডিত ভারতে, কিন্তু আমরা নিজেরা ওয়াকিবহাল নই। সুতরাং এটা খুব ভালো আজকে যদি এই আলোচনাটা এখানে হয়। এবং সেই অর্থে
যেটা রতনবাবু বললেন এই মাত্র, আমি যেখান থেকে কথা বলছি, কাছাড় জেলার সদর শহর শিলচর, উত্তর পূর্ব ভারতের সেই এলাকা, যেটা আগে কিন্তু বৃহত্তর যে সাংস্কৃতিক বঙ্গ, তারই অবিচ্ছেদ্য অংশ ছিল। এখন কথা হচ্ছে যে সেটা আমরা যারা বাঙালিরা আমরাই স্মৃতিলুপ্ত ভুলে গিয়েছিলাম। একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অনেকেই আছেন এইখানে আমি জানি, শুনছেন, দেখছেন আজকের এই আলোচনা পর্ব, আমরা মনভাসীর। তো এই যে যাকে আপনারা এখন বরাক উপত্যকা বলে জানেন, মানে বরাক নদী প্রবাহিত হয়ে গেছে যে তিনটি জেলা, আগে কাছাড় জেলা একই জেলা ছিল, দেশভাগ হওয়ার পরেও বেশ কিছু বছর একই অবিভক্ত কাছাড় জেলা ছিল। যদি একটু কষ্ট করে আমরা আচার্য নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্বটা পড়ি এবং সেখানে কি লেখা আছে সেটা যদি অনুধাবন করি, তাহলে দেখবো সেখানে কাছাড়ের নাম আছে, এবং নাম থাকার জন্য না, তিনি প্রচুর যুক্তি দিয়ে এবারে প্রাগ ইতিহাসের পর্ব থেকে আজকে পর্যন্ত, তিনি যখন লিখছিলেন তখন পর্যন্ত, এবং তারপরে আমরা যারা পড়েছি এবং এখনো বেঁচে আছি লড়াইয়ের মধ্য দিয়ে, আমরা জেনেছি যে এক সময়ে ব্রিটিশ যখন রাজত্ব করছে, সেই সময়ে যাকে আমরা বেঙ্গল প্রেসিডেন্সি বলে জানতাম, সেই বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল কাছাড় সংলগ্ন সিলেট, যেটা আজকে বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব প্রান্তের একটি বিভাগ, আগে একই জেলা ছিল, এবং তার উত্তরাংশে গোয়ালপাড়া বলে যে জায়গাটা ছিল। 1874 সালে একটা নিঃশব্দ বঙ্গভঙ্গ হয়েছিল, যেটা আমরা বাঙালিরাই খবর রাখি না। আমরা 1905-এর কথা জানি, 1911-তে তার রদ হওয়ার কথা জানি, 47 তো বিষবৃক্ষের সম্পূর্ণ মহিরুহে পরিণত হওয়ার ব্যাপার আমরা জানি। দেশ ভাগ হয়েছিল, এবং তার ফলে কি এগুলো সব কথাই আসবে। আমি যে কথাগুলো বলছি এটা মোটেই আপনার এক কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাওয়া না, পরিপ্রেক্ষিত ছাড়া কেউ কারোর অবস্থান বুঝতে পারে না। বরাক উপত্যকায় বাঙালিরা উড়ে এসে জুড়ে বসেনি। অনেকের ধারণা আছে ওরা যেহেতু আসামে আছে, আরে আসামে তো কে ঢুকিয়ে দিয়েছে? 1874 সালে ব্রিটিশ আমাদের জুড়ে দিল তার সঙ্গে, এবং তারপর কত কিছু ঘটনা ঘটলো। শুধু এই নিঃশব্দ বঙ্গভঙ্গে এই যে ব্যাপারটা হয়েছিল 1905-এর পরে, যখন 1911-তে বঙ্গভঙ্গ রদ হলো, তখনও কিন্তু ওই গরিব ঘরের আত্মীয়দের প্রতি যেমন কোনো নজরই থাকে না ধনী পরিবারের, ঠিক তেমনি করে যে আমাদের এই আমরি বাংলা ভাষা, আপনারা বলেছেন, যথার্থ বলেছেন, এটা আমরাও বলে থাকি, সেই বাংলা ভাষা যে অজস্র বিভাষা এবং উপভাষায় বিভক্ত, এটাই তার ঐশ্বর্য, তার লুকায়ত সম্পদ, এটা আমরা কেউ লক্ষ্যই করি না। ভাবি ভাগীরথীর পারে যারা কথা বলেন, বাঙালিত্বে শুধুই তাদের একচেটিয়া অধিকার তা নয়। আমার অঞ্চলে এবং আরো অনেক অঞ্চল বহু উপভাষায় এবং বিভাষায় কথা বলা হয়, কিন্তু আমরা তো বাঙালি, একই বনস্পতির অনেকগুলো শাখা আমরা। তো 1960 সালে, না ভুল বলছি, 60 সালে কেন, যখন দেশভাগ হচ্ছিল তখন থেকেই আমরা বুঝে গিয়েছিলাম যে আসামে অসমীয়া ছাড়া অন্য কারোর থাকার কোনো অধিকারই নেই, মান সম্মান নিয়ে থাকার অধিকারই নেই। অথচ আমরা যে সংবিধান আমাদের দিয়েছি, সেই সংবিধানের আত্মা বলে যদি কিছু থাকে, তাহলে তার মূল কথা ছিল এইটাই যে ভাষা গণতন্ত্র যদি না থাকে, প্রতিটি ভাষা, বহু ভাষাভাষী এই আমাদের ভারতবর্ষ, আজকে যারা হিন্দি আধিপত্যবাদ দিয়ে আমাদের চালিয়ে দিচ্ছেন, এবং কার্যত খুব দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষে যারা সংখ্যাগুরু ধর্ম সম্প্রদায়, তাদের
আধিপত্য কায়েম করার জন্য গোটা দেশ জুড়ে, বিশেষভাবে চিরশত্রু বাঙালিদের দুরস্ত করার জন্য যে ধর্মান্ধতা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং অদূর ভবিষ্যতে এই পশ্চিমবাংলার একটা নির্বাচন আছে রাজ্যে, সেইখানে যাতে ওই আখের গোছানোর জন্য বাঙালিকে ইতিমধ্যেই পথভ্রষ্ট করে দেওয়া হয়েছে। এই সমস্ত অনেক কথা আছে, আমি এর মধ্যে যাচ্ছি না, কারণ এগুলো হয়তো পড়ে আসে। 1960 সালে 47 সালে বুঝে গিয়েছিল যে আসাম শুধু অসমিয়ার, যার ফলে জাতির জনক মহাত্মা গান্ধী খুব বেদনার সঙ্গে উচ্চারণ করেছিলেন, সেটাও বিখ্যাত, যে আসাম যদি শুধু আসাম অসমিয়াদের, বিহার যদি শুধু হয় বিহারীদের, তাহলে ভারতবর্ষ তো বেকার। এই প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। ভারতবর্ষ কোন দিকে, এই যে উচ্চারণটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে সে অনন্য বালিকা ভানুমতি উচ্চারণ করেছিল, ওই উচ্চারণ আমাদেরও। ভারত কোথায় দেখতে তো পাই না কোথাও। মানচিত্র মানে তো দেশ নয়, দেশ মানে তো তার মানুষ নিয়ে, তার বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী, তার প্লুরালিটি নিয়ে, তার বহুত্ব নিয়ে। তো এতে কুঠারাঘাত করেছিল অসমিয়া আধিপত্যবাদীরা গোড়া থেকেই, এবং সেটা নানা দাঙ্গা হাঙ্গামা এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কারণ গেলে তাহলে সারা রাত পার হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। 1960 সালে একটা জঘন্য দাঙ্গা হয়েছিল ওই ব্রহ্মপুত্র উপত্যকা, আপনারা জানেন নিশ্চয়ই, ব্রহ্মপুত্র যেখানে অববাহিকা যেদিক দিয়ে প্রবাহিত হয়েছে, আমরা কিন্তু আছি দক্ষিণে, আমরা বরাক ভ্যালি, বরাক উপত্যকা আছি দক্ষিণে। তো সেইখানে গুড়েশ্বর বলে একটা জায়গায় একটা ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল। এই দাঙ্গা কিছু বছর পর পরই ফিরে ফিরে এসছে। 1960 সাল, তাই আমি এই কারণে বললাম। তারপরে 61 সালে বিমলা প্রসাদ চালিহা যখন মুখ্যমন্ত্রী, তারা তাদের রাজ্য বিধানসভায় 60 সালের নভেম্বর মাসে একটা বিল আনলেন যে আসামে অসমিয়াই হবে একমাত্র রাজ্য ভাষা। ইংরেজি 10 বছর ধরে চলবে বটে, কিন্তু সেখানে আর কারোর কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে আজকে 2021-এ, মানে 61 থেকে এক্স্যাক্টলি 60 বছর দূরে দাঁড়িয়ে, এই কিছুদিন আগে আসামের যারা শাসক, আপনারা জানেন কেন্দ্রেও তারাই শাসক, তারা যে সমস্ত ফরমান জারি করেন, এটা নিয়ে বলতে গেলে আবার বলছি রাত ফুরিয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। ওই একই মানসিকতা আসামে শুধু অসমিয়াদের যায় না। তো 61 সালের গোড়া থেকেই যখন ওই রাজ্য বিল পাস হলো, তখনকার যে কাছাড় জেলা, অর্থাৎ যেটা আসলে 3 মহকুমা ছিল, আমি যেখানে থাকি সেটা হচ্ছে শিলচর মহকুমা, জেলার নাম যদিও কাছাড়, আমাদের পাশে হাইলাকান্দি, তারপরে করিমগঞ্জ মহকুমা। এই সর্বত্র প্রতিবাদের ঢেউ উঠলো, নানা রকম আন্দোলনের মধ্য দিয়ে ঠিক হলো 19শে মেতে আমরা রেল রুকো, আজকালকার ভাষায়, তখন আমরা বলতাম হরতাল। তখন আমি 7ম শ্রেণীতে পড়ি, আমার কৈশোর বয়সের এইরকম ঘটনা স্মরণ করতে পারি। সেদিনই 11 জন আত্মাহুতি দিলেন। তার মধ্যে বিশ্বের এই প্রথম যে ভাষার জন্য ভাষা শহীদ মহিলা 16 বছরের তরুণী কমলা ভট্টাচার্য সহ, শচীন্দ্র পাল সহ, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকেই সে বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল শচীন্দ্র পাল, এবং তার শহীদত্ব বরণের মাস 2 পরে ফল বেরিয়েছিল, সে 2য় বিভাগে পাশ করেছে। সে যাই হোক, মোট 11 জন সেবার প্রাণ দিলেন। কিন্তু ওই শেষ নয়, 72 সালের 17ই আগস্ট করিমগঞ্জে প্রাণ দিলেন যাকে আমরা বাচ্চু চক্রবর্তী বলে জানি, নাম বিজন চক্রবর্তী। এবং তার আরো 14 বছর পরে 1986 সালের 21শে জুলাই আবার 2 জন আসাম পুলিশের গুলিতে প্রাণ দিল। এই যে গুলি ধর্ষণ, এটা আসলে রাষ্ট্রীয় হত্যা ছাড়া আর কিছুই ছিল না। তো তার বিরুদ্ধে গর্জে উঠেছিল বরাক উপত্যকার বাঙালি সহ আরো অন্যান্য যারা সংখ্যালঘু ভাষাভাষী সবাই, যার ফলে অন্তত শুধুমাত্র বরাক উপত্যকা, এটা ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল সেটা পরের কথা, কিন্তু অন্তত বাংলা ভাষা চালু হয়েছিল। কিন্তু খিড়কি দরজা দিয়ে প্রথম, তারপরে এখন সদর দরজা দিয়ে
বাঙালির সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পালা এখনো অব্যাহত। এবং বিশেষ করে যখন একটা ধর্মান্ধ রাজনৈতিক শক্তি মধ্যযুগীয় কুসংস্কার সর্বস্বতা নিয়ে গোটা দেশের মানুষকে মগজ ধুলাই করে দেশের ক্ষমতা দখল করে নিল। এবং দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা রবীন্দ্রনাথের নামে দোহাই দিই, নজরুল নেতাজি সুভাষের নামে দোহাই দিই, এবং গত এই যে বছর পার হয়ে এলাম শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ গেল, শেখ মুজিবের নামে এবং আরো কারো কারো নামে আমরা দোহাই দিই। কিন্তু তারা যে বাঙালিত্বর সাধনা করেছিলেন, যে বাঙালিত্বের সাধনা রবীন্দ্রনাথ করেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন করেছিলেন, কবি জীবনানন্দ করেছিলেন আচার্য মোহাম্মদ শহীদুল্লাহ, কিংবা আরো অনেকেই, আমরা তাদের কোনো কথায় কান দিই। তা যদি না হবে, তাহলে আমি মনে করি যে কোনো খাঁটি বাঙালি কখনো হিন্দু বা মুসলমান হতে পারে না। বাঙালির একটাই পরিচয়, আপনি যেটা প্রথম শুরুতেই বললেন রতন বাবু, যে ধর্ম দিয়ে কখনো কোনো জাতির পরিচয় হতে পারে না। যদি হতো তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের নামক এক স্বপ্নের জন্ম হতো না। যদি ধর্মের নামেই সব এক জাতি হতো, তাহলে মধ্যপ্রাচ্যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বীরা এক দেশ হয়ে যেত। কিন্তু এইগুলো আমরা লক্ষ্য করেও করিনি। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, কাজী নজরুল, লালনের উত্তরসূরি যদি আমরা সত্যি হতাম বাঙালি, এবং সত্যি যদি রেনেসাঁস আমাদের মনে যে মানব চৈতন্যের উদ্বোধন করেছিল, উদ্ভাসন করেছিল, তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিবিহীন পেছন ফিরে যাওয়ার আমরা যে প্রবণতা নিয়ে অন্তরে বাহিরে অন্ধ সাজতাম না। এবং যারা বাঙালিদের তার রাজনৈতিক কদর্য, রাজনৈতিক অভিপ্রায় পুষ্ট করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য বাঙালিকে উইপোকা বলে অপমান করে, বাঙালিকে অনুপ্রবেশকারী বলে, এবং খুব কৌশলে হিন্দু মুসলমান বিভাজন জিইয়ে রাখে আমাদেরই অন্ধতার জন্য, তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদটা জিইয়ে রাখতাম। এবং অন্তত এটা করতাম না যে আজকে পশ্চিমবাংলায়, কিছু মনে করবেন না, আমি কাউকে দোষারোপ করছি না, আমি শুধু আয়নাটা দেখতে চাইছি, যে আয়নায় আমার নিজের চেহারাও আমি দেখতে পাই, যে যেখানে আজকে একজনও যেখানে হতে পারতো না ধর্মান্ধ কোন রাজনৈতিক শক্তির লেজুর, আজকে দেখতে পাচ্ছি যে আয়ারাম গয়ারামদের খেলা, দেখতে পাচ্ছি জাতির চিরশত্রু এক ঘাতক শক্তির কাছে, অন্ধকারের প্রতিনিধিদের কাছে ভৃত্যবৎ আচরণ করছে বাঙালির একটা বড় অংশ। এই বেদনা রাখবো কোথায়? কেননা এই বেদনা আমাদের প্রতিদিনের। আমরা বরাক উপত্যকায় যে 11+1+2 মোট 14 জন বাঙালি, এর মধ্যে একজন তরুণী যে ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তারা কোন বার্তা আমাদের দিয়ে গেছেন এর আমরা কেউ মনে রাখিনি। আপাতত এতটুকু বললাম, পরে যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে আরো কিছু কথা হয়তো বা বলা যাবে। আমি বলতে চাই না, অন্যরা বলুন। এই প্রথম পর্বটায় আমি চাইছিলাম একটু ইতিহাসের পর্বটা যেটা আপনি বললেন আর কি। তাহলে লেনিন ভাই শুরু করেন। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, এবং বিষয়ের উপরেই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমরা সবাই জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়, বাংলা ভাগ হয়, এবং আমরা যারা পূর্ব বাংলার মানুষ তারা পূর্ব পাকিস্তান নাম দিয়ে, তপোধীর বাবু বলেছেন ঠিকই, যে একটা নতুন ঔপনিবেশিক শক্তির হাতে আবার নতুন করে পড়ে যায়। বাঙালি মুসলমান খুব আবেগ নিয়ে পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিল, আর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই ভাষা প্রশ্ন কিন্তু আলোচিত হয়েছে।
তখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে পণ্ডিতদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু পাকিস্তানের বিশেষ করে উত্তর ভারতের যারা মুসলমান এলিট শ্রেণী, তারা তখন থেকেই পাকিস্তান আপনার উর্দু ভাষা তাকে অভিন্নভাবে দেখেছিলেন। আমরা জানি দেশভাগের আগেই আপনার এই ভাষা প্রশ্নে সুস্পষ্ট দুটি ধারা এখানে দেখা গেছে। প্রথমত, আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অগাস্ট মাসে দেশ ভাগ হয়, তার 2 মাস আগেই তিনি ভারতের পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নামে একটা প্রবন্ধ লেখেন, এবং সেটা তিনি বলতে চান যে ইসলাম প্লাস উর্দু ইজ ইকুয়াল টু পাকিস্তান, এবং পাকিস্তানি হবে, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। অনেক তর্ক আছে, ওটার মধ্যে আমি যাচ্ছি না। কলকাতা থেকে তখনকার দিনে এটার প্রতিবাদ জানান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আরো কিছু প্রগতিশীল বুদ্ধিজীবী। বিতর্কের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান হয়ে গেছে, সেই পর্যায়েও করাচিতে একটা রাষ্ট্রভাষা নিয়ে একটা সম্মেলন হয়। সেখানেও এই রাষ্ট্রভাষা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুস্পষ্টভাবে বলেন যে পাকিস্তানে 2টা ভৌগোলিকভাবে বিভক্ত অংশ নিয়ে পাকিস্তান গঠিত, এবং সংখ্যাগুরু হচ্ছে বাঙালি, কাজেই বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। উনি এটা বলেন নাই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র বাংলা হবে, কিন্তু ওইখানের আবহাওয়া হলো যে না, এটা একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। পরের ঘটনা জানেন যে এই রাষ্ট্রভাষার এই করাচি অনুষ্ঠানের প্রতিবাদ ঢাকায় হয়েছে, তখন সেটা এত তীব্রতর ছিল না, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকা সফরকে কেন্দ্র করেই রাষ্ট্রভাষা আন্দোলন, একটা নতুন রাষ্ট্রভাষা আন্দোলন প্রকৃত অর্থে সূচনা ঘটে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটা কেবল স্কলারদের বিতর্কের মধ্যে না থেকে এইটা বাস্তবে মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকা সফরের কে কেন্দ্র করে এটা হয়। মোহাম্মদ আলী জিন্নাহ তখনও ঢাকায় আসেননি, তখনই 11ই মার্চ রাষ্ট্রভাষার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং প্রগতিশীল বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, তাদের সকলকে নিয়ে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং ওখানে 11ই মার্চ তারা, যেটাকে আমাদের সেক্রেটারিয়েট বলা হয় ইডেন, সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে যান। 144 ধারা জারি ছিল সেদিন। প্রথম রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম 144 ধারা ভঙ্গ করে এই তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এবং সেই দিনে প্রায় 75-76 জন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী গ্রেপ্তার হন। তার মধ্যে যেমন শেখ মুজিবুর রহমান ছিলেন, তাজউদ্দিন ছিলেন, তেমনি সেই বিক্ষোভ সমাবেশে আব্দুল মতিন ছিলেন, আমাদের এখানে ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, আরো অনেকেই এদের সাথে যুক্ত ছিলেন, আমি এত নাম বলতে যাচ্ছি না। এবং আন্দোলনের যে রূপ, সেটা যখন ক্রমেই বিস্ফোরণমুখ হয়ে ওঠে এবং ঢাকা থেকে এটা ছড়িয়ে পড়ে জেলাগুলোতে, এবং তারপরে নাজিমউদ্দিন সরকার, নাজিমউদ্দিন নুরুল আমিন সরকার, তখন তারা এই
যেহেতু জিন্না সাহেব পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকায় আসবেন, কাজেই পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি থেকে শান্ত করার জন্য তাদের জাতির পিতা অর্থাৎ তাদের কায়েদে আজম এই সময় যাতে বাংলাদেশে শান্ত পরিস্থিতি থাকে সেই জন্য তারা কম্প্রোমাইজ করে ছাত্র আন্দোলনের সাথে, যে ভাষা সংগ্রামীদের সাথে, এবং হওয়ার ফলে 3-4 দিনের মধ্যেই তাদের সাথে একটা চুক্তিতে পৌঁছান যে যে রাষ্ট্রভাষা বাংলা বিষয়টা আমরা ভেবে দেখব, আর রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়া হলো। এই মুক্তির পরে একটা প্রাথমিক বিজয় হলো এবং একটা উৎসাহের সঞ্চার হলো। বছরেই যখন জিন্না সাহেব ঢাকায় আসলেন, ওই মার্চ মাসে 19 তারিখে, মার্চে ঢাকায় আসার পরে তিনি, এখন আমরা যেটাকে সরওয়ার্দী উদ্যান বলি, তখন এটার নাম ছিল রেসকোর্স ময়দান, সেই রেসকোর্স ময়দানে তিনি একটা বড় জনসভায় বক্তৃতা দেন এবং সেখানেই প্রথম তিনি যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা এই কথাটা উচ্চারণ করেন। সেখানেই গুঞ্জন ওঠে। তারপরের দিন তিনি বক্তৃতা দেন একটা ঢাকা ইউনিভার্সিটি একটা স্পেশাল কনভোকেশনে, যেটা আমাদের সায়েন্স অ্যানেক্সে অনুষ্ঠিত হয় কার্জন হলে। সেখানে ওই একই কথা যখন উনি উচ্চারণ করেন, তখন ওনার মুখের উপরেই নো নো বলে তরুণ ছাত্ররা, ছাত্র নেতারা প্রতিবাদ করে ওঠে। এবং এই প্রতিবাদের পরে মিটিং আর বেশিক্ষণ চলেনি। সরওয়ার্দী সাহেব তার সরকারি কাজ সেরে দ্রুতই পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে চলে যান। এবং ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের বলি, যে আমরা নানান গবেষণায় দেখেছি যে ঢাকাতে রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু, এটাতে তীব্র অপমানিত বোধ করার পরে তিনি গোপনে মিটিংও করে গেছিলেন ছাত্র নেতাদের সাথে বসে, বৈঠক করে যে তাদেরকে ঠান্ডা করা যাবে। একে ফজলুল হক তখন মনে করা হতো যে এটা, এই রাষ্ট্রভাষা আন্দোলনটা একে ফজলুল হক এবং এই ভারতীয়রা উস্কে দিয়েছে। কাজেই এইটা বোঝানোর জন্য, তুমি একটা চেয়ার নিয়ে বসো, মাথা ঢাকা নিয়ে, এটা বোঝানোর জন্য ফজলুল হকের সাথে তারা দেন দরবার করেন। কারণ ফজলুল হকের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি খুব ক্ষমতা লোভী ছিলেন। তারা সেদিন ভেবেছিল যে ফজলুল হককে কোনোভাবে রাজি করাতে পারলে এই আন্দোলনটা থেমে যাবে। কিন্তু ফজলুল হক সেইবারে এই প্রশ্নে কোনো মানে বিশ্বাসঘাতকতা বা কোনো আপোষ সে রাজি হননি। আর ফজলুল হকের তেমন কোনো বড় ভূমিকাই ছিল না। আসল ভূমিকা তো হচ্ছে শেখ মুজিবের নেতৃত্বে তরুণরা। তো 48 সালের এই করার পরে আবার জিন্নার বক্তৃতার পরে সারা দেশব্যাপী আন্দোলন, হরতাল ইত্যাদি কিছুদিন হয়। তারপরে আস্তে আস্তে ফার্স্ট ফেজের এই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। সেকেন্ড ফেজে 52 সালে তখন পরিবেশ আরো গণতান্ত্রিক পরিবেশ বলেন বা দলগুলো আরো বেশি অর্গানাইজড হয়েছে। 48 সালে রাজনৈতিক দল হিসেবে বিরোধী পক্ষে কেবল গোপন কমিউনিস্ট পার্টি ছিল, আর আওয়ামী লীগের তখন জন্ম হয়নি। 1 বছর পরে আওয়ামী লীগের জন্ম হয়েছে 1949 সালে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে 48 সালের জানুয়ারির 4 তারিখে ছাত্রলীগ হয়েছিল। আর বামপন্থীদের যে ছাত্র সংগঠন ছিল, ছাত্র ফেডারেশন, তারা কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত ছিলেন, কিন্তু তাদের এরকম কোনো শক্ত ভিত্তি তখন ছিল না। তো এই পর্বটা তাই কিছুটা স্তীমিত হয়ে যায়। কিন্তু এর 2 বছর পরে আবার নিজেরা ইউনাইটেড ছেড়ে বসেন, আওয়ামী লীগ গঠিত হয় এবং রাষ্ট্রভাষার প্রশ্নটি আবার নতুন করে নিজেদের মধ্যে আলোচনায় আসে এবং একাধিক সভা সমাবেশ করার পরে 21শে ফেব্রুয়ারি
রাষ্ট্রভাষা পরিষদ, যেটা দুটো ছিল, একটা ছিল ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আরেকটা ছিল জাতীয়ভাবে মওলানা ভাসানীর নেতৃত্বে, মওলানা ভাসানী তখন আওয়ামী লীগের সভাপতি। সেখানে ছিল রাষ্ট্রভাষা সর্বদলীয় সংগ্রাম পরিষদ। এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ আর ছাত্রদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ সিদ্ধান্তে তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ আহ্বান করেন, যে তারা এই সমাবেশ করে তারা ইসের দিকে যাবেন। তখন আজকের জগন্নাথ হল যেটা, সেই জগন্নাথ হলের সাথেই ছিল লেজিসলেটিভ কাউন্সিলের হল। সেখানে আমাদের প্রাদেশিক যে আইনসভা, তার বৈঠক হতো ওইখানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই জায়গা মাত্র কয়েকশো গজের মধ্যে। তাই পুলিশ কিছুটা আতঙ্কিত হয়ে, কিছুটা দমন পীড়নের অ্যাটিচিউড তো তাদের আগেই ছিল, তারা 144 ধারা জারি করে। এই 144 ধারার ভঙ্গ করা এবং না করা নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে কিছুটা দ্বিমত হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতারা, তাদের মধ্যে শামসুল হক, যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, তিনি, আমরা নিয়মতান্ত্রিক দল, আমাদের এটা ভাঙা ঠিক হবে না, প্রতিবাদ সমাবেশ এগুলো ঠিক আছে, কিন্তু 144 ধারা ভঙ্গ করে না। অন্যদিকে যারা বাইরে ছিলেন, তারা সেই সময়ের ঢাকা হল, ফজল হক হল, এই মাঝখানে একটা পুকুর আছে, ওইখানে বসে রাতের বেলা তারা 20শে ফেব্রুয়ারি রাতেই তারা ঠিক করে যে না, আমরা 144 ধারা ভঙ্গ করব। আর তখন এর 4-5 দিন আগে শেখ মুজিবুর রহমান তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় 2 বছর যাবত তিনি তখন জেল খাটছেন। শেখ মুজিবুর রহমান ছাত্র নেতাদের ডেকে ইনস্ট্রাকশন দেন যে আমার 2 বছর হয়ে গেছে, এই আন্দোলনটাকে তোমরা এগিয়ে নাও এবং এইটার সাথে যুক্ত করো, আমার মুক্তির দাবি, আমিও অনশনে যাব। এবং এইটা পুলিশ টের পায়, তার ফলে তাকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় না রেখে তাকে পাঠিয়ে দেয় ফরিদপুর জেলে। কিন্তু শেখ মুজিবের এই ফরিদপুরে যাওয়ার আগেই ঢাকা তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। আর তখন ঢাকা মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় একই ক্যাম্পাসে ছিল। ঢাকা মেডিকেল কলেজে তিনি কয়েকজন ছাত্র নেতার সাথে গোপন বৈঠক করেন এবং তাদেরকে এই ইনস্ট্রাকশন দেন এবং বলছেন যে প্রয়োজনে 144 ধারা ওরা ভঙ্গ করবে, এবং সেটাই হয়। ঢাকা কলেজের ওইখানে পরবর্তীতে বাংলাদেশের চিফ জাস্টিস হয়েছেন হাবিবুর রহমান, রাষ্ট্রপতি হয়েছিলেন জিল্লুর রহমান, এরকম বহু তরুণ ছাত্র নেতারা তখন তারা ভাঙার সিদ্ধান্ত নিল। এবং গাজী হক ভাষা সংগ্রামীদের অন্যতম, যে পরের দিনের সভায় ওই সময় আমতলা ছিল বিখ্যাত, আমতলা সভায় সভাপতিত্ব করবেন গাজীউল হক। এই সিদ্ধান্ত নিয়ে পরের দিন তারা যায় এবং আস্তে আস্তে ছেলে মেয়েরা সবাই জমাট হতে শুরু করে এবং একটা পর্যায়ে প্রথমে 5 জন করে বেরোতে চেষ্টা করে, কিন্তু এটা আর 5 জনের সীমাবদ্ধ থাকে না। পুলিশ প্রথমেই যখন হামলা করে তখনই সবাই বেরিয়ে যায়। এমনকি আগের রাতে যারা 144 ধারা ভঙ্গ করা ঠিক হবে না, শামসুল হক সহ অন্যরা, তারাও সবাই পার্টিসিপেট করে এবং একটা কি বলা যায়, একটা জঙ্গি এবং তারুণ্যের প্রাণৈশ্বর্য ভরা একটা মিছিল। তখন এখন যেখানে ঢাকার শহীদ মিনার হয়েছে, এটা এই জায়গাটায় ছিল ঢাকা মেডিকেল কলেজের কতগুলো ব্যারাক, ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছায়। এটা সড়ক পথ, ওই জায়গায় পর্যন্ত পৌঁছানোর পরেই পুলিশ এটার উপরে বেধড়ক হামলা চালায় এবং সেই হামলায় প্রথমেই এই যে শহীদদের কথা বলা হয়েছে তাদের মধ্যে রফিক, জব্বার, সালাম এরা মৃত্যুবরণ করে এবং
আরেকজন তার পরের দিন সকালে আপনার পুরনো ঢাকায় মারা যায়, এবং আরো কয়টা মারা যায়। এটা নিয়ে সুনির্দিষ্ট ভাবে 5 জন বা 6 জনের কথা বলা হলেও আসলে তখনকার ইয়ে ছিল যে না, অসংখ্য জন মারা গেছে, তাদের লাশ পুলিশ গোপন করেছে। ভাষা আন্দোলনের এই তীব্রতার ফলে সেই সময়ে পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি থেকে কয়েকজন মুসলিম লীগ যারা করতেন, তখন তার বিরোধী দল ওই অর্থে ছিল না, মুসলিম লীগ যারা করতেন তাদের কয়েকজন প্রথমত মুসলিম লীগ ত্যাগ করেন, আর কয়েকজন মুসলিম লীগ ত্যাগ করেন না কেবল, যেমন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, এরকম কয়েকজন তারা এসে মিছিলে সামিল হন। হ্যাঁ, এইটার ভিতর দিয়ে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হয়, এবং এটা চলতে থাকে বেশ কিছুদিন যাবত। এবং এরপরে হামলা মামলাও বন্ধ হতে থাকে, তার শাসকরাও নানান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এবং এক পর্যায়ে তখন তারা বলতে বাধ্য হয় যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করব। কিন্তু তারা এই কথা রাখেন নাই, প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন নাজিম উদ্দিন, প্রথম মুখ্যমন্ত্রী, তারপরের মুখ্যমন্ত্রী নুরুল আমিন, তারা এই প্রতিশ্রুতি দেয়। আলটিমেটলি এটা বলা যেতে পারে যে 54 নির্বাচনের ভিক্টরির পর যুক্তফ্রন্ট করা হয়েছিল। ওই বানর আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেন বিরোধী দলগুলো, এবং আওয়ামী লীগ অধিক সংখ্যক আসন পান, হক, ভাসানী, সরওয়ার্দী, এই 3 জন বলা যায় যে লিজেন্ডারি নেতা, তারা ঐক্যবদ্ধ হন যুক্তফ্রন্টের বিজয় ভাষা আন্দোলনের যে রাষ্ট্রভাষা অন্যতম করার পথটাকে উন্মুক্ত করে দেয়, এবং 1956 সালের যেই সংবিধান রচনা করা হয় পাকিস্তানে, তার মধ্যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা হলো ঘটনার বিবরণ, এটা আমি সংক্ষেপে বললাম, কিন্তু এটার তাৎপর্য খুব বড়। আমি সেই প্রসঙ্গে একটি কথা বলবো। তাৎপর্য হলো এই যে ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম সচেতন সংগঠিত উদ্যোগ। বাঙালি বলতে এখানে কেবল আমি মুসলমান বাঙালি বলবো না, এটা বাঙালি, হিন্দু, মুসলমান সর্বত্রই। এবং আমরা যেটাকে মনে করি যে 19বিংশ শতাব্দীর রেনেসা, সেটা খণ্ডিত ছিল। সেটার মধ্যে যেমন কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ব্রাহ্ম সমাজের একটা বড় অংশ, তারা এই রেনেসার অগ্রদূত ছিলেন, কিন্তু সাধারণ মধ্যবিত্ত হিন্দু তারাও এটার পার্টিসিপেন্ট ছিলেন না, আর মুসলমানরা তো এটা থেকে শত হাত দূরে ছিলেন। আমরা এই জন্য বলি, আমাদের দৃষ্টিভঙ্গিতে বলি, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, যে ওই রেনেসা সেটা খণ্ডিত এবং অসম্পূর্ণ। এটা কেবল পার্টিসিপেশনের দিক থেকেই না, রেনেসার মূল তাৎপর্য বুঝতে গেলেও দেখা যায় যে ওখানে সব উপাদানগুলো সমানভাবে ছিল না। ভারতীয় বাস্তবতা এটাকে দেখতে হবে। তারপরেও এটা নিঃসন্দেহে সবাই একমত যে ওই রেনেসাই আমাদের ভারতবর্ষে, পার্টিকুলারলি বাংলায়, মানুষের মধ্যে মানবিকতা, যুক্তিবাদ, মধ্যযুগীয় যে কুসংস্কার, এইগুলোর পথ খুলে দেয়, এবং অনেকগুলো সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার সেই সময় সংগঠিত হয়। এবং ওইটাই হচ্ছে ভারতীয় পুনর্জাগরণের যে আমরা নবজাগরণের কথা বলি, তার সূচনা হয়েছে রেনেসাসের ভেতর দিয়ে। এই রেনেসাসের আরেকটি রূপ আমরা দেখতে পাই, যেখানে অসম্পূর্ণতা ছিল, সেই সম্পূর্ণতার পথে বাঙালি মুসলমান, তো আমি আগেই বলেছি যে রেনেসাসের সাথে ছিল না। পাকিস্তান হওয়ার পরে, আগে পরে, যে সেখানে মুসলিম রেনেসা বলে কথা চালু ছিল, যেগুলো কোনো ভিত্তি নেই, ধর্মাশ্রয়ী এই চিন্তা থেকে তারা এটা বলতো। কিন্তু 48-এর ভাষা আন্দোলনে
এই মিথ ভেঙে দেয়। ধর্মাশ্রয়ী জাতীয়তাবাদ, ধর্মাশ্রয়ী রেনেসা, এগুলো মিথ ভেঙে যায় এবং বাঙালি মুসলমানদের মধ্যকার আলোকিত অংশ তখন, এবং সাধারণ মানুষ ওই 52 হত্যাকাণ্ডের পরে সাধারণ মানুষ, যাদেরকে ঢাকাইয়া বলি আমরা, সবচেয়ে মানে মুসলিম লীগের গোড়া সমর্থক, তাদের মধ্যে একটা নতুন চেতনা দেখা যায় এবং তারাও ক্রমশ পক্ষে এসে দাঁড়ায় এবং এই গণজাগরণের সূচনা ঘটে 52-তে, যার পরিপূর্ণতা অর্জন করে। আমরা আজকে গর্বিত যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং আমাদের এই ভাষা আন্দোলন না হলে, 48 বলেন 52 বলেন, ভাষা আন্দোলন না হলে আমাদের জাতীয়তাবাদ এবং এই রাষ্ট্র চেতনা, জাতি রাষ্ট্র চেতনা, এই নেশন স্টেটের এই ধারণা আমাদের মধ্যে এইভাবে গেঁথে যেত না। এটা হয়তো আরো সময় লাগতো, কিন্তু ভাষা আন্দোলন আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার মূলে কোঠারাঘাত হানে। ভাষা আন্দোলন আমাদের নবজাগরণে উদ্দীপ্ত করে আমাদের মধ্যে যুক্তিবাদ আসে, আমাদের মধ্যে সঙ্গীত, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, এই চর্চা, একটা জাতীয় জাগরণের কতগুলো স্ফুরণ ঘটতে থাকে এবং এই স্ফুরণের পরিণতি হচ্ছে জাতি রাষ্ট্রের চেতনা, এই স্ফুরণের পরিণতি হচ্ছে 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যার ভেতর দিয়ে আমার মতে বাঙালি জাতির ইতিহাসে প্রথম ন্যাশনাল স্টেট বাংলাদেশ গড়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই প্রসঙ্গটা শেষ করবো আমি আরেকটা কথা বলে। বাংলাদেশের জাতীয়তাবাদ যে খুব মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে তাও না, এখানে পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে ধর্মাশ্রয়ী রাজনীতি নতুন নামে। আগে মুসলিম লীগের নামে ছিল, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল, স্বৈরাচারী এরশাদেরও একই দল, তারা বাঙালি জাতীয়তাবাদের স্থলাভিষিক্ত করার চেষ্টা করে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে, এবং সেই অর্থে আমাদের সংবিধানে বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতাকে ওয়ান অফ দা মানে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করেছিলেন, সেই রাষ্ট্রীয় নীতি সামরিক ফরমান বলে তারা এটাকে উঠিয়ে দেয়। সৌভাগ্যের বিষয় যে এই শেখ হাসিনার শাসনামলেই আপনার সংবিধান সংশোধনে সামরিক ফরমান বলে সংবিধানে যে হাত দেওয়া হতো সেইটাকে তারা বেআইনি ঘোষণা করেছে, এবং আমরা সর্বাংশে না হলেও দু একটি জায়গার সাথে কম্প্রোমাইজ করে হলেও আমরা এখন 72-এর মূল সংবিধানে ফিরে যেতে সক্ষম হই। আমাদের জাতীয়তাবাদী ধারা এখানে মূল ধারা হিসেবে দাঁড়িয়ে যায় সাময়িক বিপর্যয়, বঙ্গবন্ধুকে হত্যা করার ভেতর দিয়ে ওই বিপর্যয় কাটিয়ে। শেষে যেটা আমি বলবো যে বাঙালি জাতি এটা অতীত থেকেই, আমরা কোনো সংকীর্ণ জাতীয়তাবাদে ভুগি না। এই বরাক উপত্যকার অভিজ্ঞতাই বলেন আর অন্য জায়গার কথাই বলেন, বাঙালিরা তাদের গ্রহণ করা এবং আত্মস্থ করার অসাধারণ ক্ষমতা রয়েছে, এবং রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই চোখটা খুলে দিয়ে গেছে। বিশ্ব নাগরিকের বিশ্বজনীনতা, সেইটার একটা ভালো দৃষ্টান্ত হয়েছে আমাদের 21শে ফেব্রুয়ারিকে, যেটা আমরা নিয়মিত ভাবে প্রতি পালন করি। এটা এখন আর শোকের দিবস নাই, এটা প্র্যাকটিক্যালি এক ধরনের আনন্দের ছবি পরিণত হয়েছে। আমাদের এখানে 1999 সালে কানাডায় প্রবাসী দুজন তরুণ বাঙালি ভ্যানকুভারে থাকতো। ওদেরও ঘটনাক্রমে নাম আছে, দুই শহীদের নাম, একজন নাম আব্দুল সালাম, আরেকজনের নাম জব্বার, রফিকুল ইসলাম। তো এই রফিকুল সালাম তারা মিলে একটা সংগঠন করে, মাদার্স ল্যাঙ্গুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন নাম দিয়ে। তো সেটা দিয়ে তারা বাংলা ভাষাকে, যে শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রস্তাবটা তারাই প্রথম উত্থাপন করে। পরে কথা হয় ইউনেস্কোর কর্মকর্তারা এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, তিনি বলেন যে এটা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে
ইউনেস্কোর সবাই উত্থাপন করতে হবে, ব্যক্তি করলে হবে না। ওরা কাজটা ধরিয়ে দেয়। এবং শেষাবধি বাংলাদেশ গভর্নমেন্ট, শেখ হাসিনা সরকার এই ইস্যুটাকে ধরেন এবং এই ইস্যুটা নিয়ে ইউনেস্কোতে সর্বসম্মতিক্রমে আপনার লেনিন ভাই শেষ করেছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ। কাজলদাস, হ্যাঁ, এখন আপনি একটু সংক্ষেপে হ্যাঁ, ওই ওই 48 থেকে 56 এই পর্বটা যদি বলেন। মাঝে মাঝে ডিস্টার্ব করছে, এগুলো মেনে নেবেন। আচ্ছা, হ্যাঁ, প্রথমেই বাংলাদেশের আন্দোলনকে প্রণাম জানিয়ে, সমর্থন জানিয়ে এবং শিলচরের শহীদদের সম্মান নিয়ে আমি করছি। আচ্ছা, মানভূমের লোক বরাবরই, মানভূমের যারা আদিবাসী বিভাজন আনতে এবং 8,000 বর্গ মাইল থেকে ক্রমশ আজ খণ্ডিত মানভূমের আয়তন বর্গ মাইল। কাজেই আন্দাজ করতে পারেন মানভূমবাসীকে সহ্য করতে হয়েছে। এখন আর কাজলদা বহু অঞ্চল আমাদের দাবির মধ্যে ছিল, তারা সমস্ত, আমি মাঝিরায় আছি, মাঝিরা মানে নেটওয়ার্ক একদম পুরুলিয়ার প্রত্যন্তে। আপনার কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন বন্ধ রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দু একটা প্রশ্ন। সবাইকে প্রথমত, হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগানটা যে সময় উঠেছিল সেই স্লোগানটার প্রায় উল্টে গেল। উল্টে গিয়ে হলো বাংলা ভাষার রাষ্ট্র চাই, যে রাষ্ট্র তারা অর্জন করেছেন 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে। বরাক উপত্যকা তো আমাদের প্রচুর ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি এর মধ্য দিয়ে আমাদের এই সংগ্রামটা একটা পর্যায়ে এসে খানিকটা সাফল্য লাভ করেছিল। কিন্তু আমরা আজকে এই মুহূর্তে যেখানে আছি, হিন্দুস্তানের যে দর্শন সমগ্র দেশটাকে গিলে ফেলছে, সেখানে দাঁড়িয়ে সামনে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আছে। এই নির্বাচনে কত হাজার কোটি টাকা খরচ হবে, কাকে কাকে কত কত দিয়ে কেনা হবে, ইত্যাদি ইত্যাদি এসব আলোচনা চলছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে দেশ বিভাজনের সময় থেকে একটা অঙ্ক আগাগোড়াই কষা হয়েছিল, সেটা হচ্ছে যে সমগ্র বাঙালি জাতি যদি ভারত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতো তাহলে অবশ্যই বাঙালিরা হতো সংখ্যাগরিষ্ঠ। ফলে প্রথমে বঙ্গ বিভাজনটাকে কাজে লাগানো হয়েছিল ধর্মের নাম করে। পরবর্তীকালে সম্প্রতি আমরা যা দেখছি, ওই ডিটেনশন ক্যাম্প ইত্যাদি ইত্যাদি যা আসামে গড়ে উঠছে এবং যেখানে কয়েক হাজার মানুষ এখন দিন কাটাচ্ছেন, 28 জন মারা গেছেন আত্মহত্যা করে, প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন বেশ কয়েকজন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে নতুন করে আসামে আবার একটা অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এবং অমিত শাহ বা গুজরাটের উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এরা পরিষ্কার বলছে যে এরা চুন চুন কে এক এক আদমি কো ঘুসপেঠিয়া কো নিকাল দেগা। এখন এরা বলছে না কোথায় নিকাল দেবে, মানে বাইরে পাঠিয়ে কোথায় পাঠাবে। বাংলাদেশ সরকারকে বলছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে ভাবতে হবে না। আসলে এদের পরিকল্পনা হচ্ছে একটি শ্রেণী তৈরি করা, এক অংশের মানুষ
যারা প্রায় দাস প্রথায় তার শ্রম দান করবে এবং তার বিনিময়ে শুধুই খেতে পাবে, আর কিছু না। এখন এই যে বহুজাতিক কর্পোরেশনগুলোর সুদীর্ঘ দিনের এই যে পরিকল্পনা, আফ্রিকাতে বেশ কিছু দেশে ইতিমধ্যে তারা তাদের এই পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করেছে। ভারতবর্ষে এই পরিকল্পনাটা তারা কার্যকর করতে চায় বলেই যত দ্রুত সম্ভব ভারতবর্ষের যা কিছু সম্পদ ছিল, যা 70 বছর ধরে গড়ে উঠেছিল, সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং ভারতীয় এবং বাইরের যে বহুজাতিক সংস্থাগুলো আছে, ভারতে বিশেষ করে আম্বানি আদানি, এদের উপর নির্ভর করে সম্প্রতি একজন অনুসন্ধান করে বার করেছেন, দেখলাম 28 জন গত ছ বছরে 28 জন বিদেশে টাকা পাচার করেছে, অর্থাৎ নিজেরাও টাকা সহ বিদেশে চলে গেছেন। এই 28 জনের মধ্যে বিজয় মালিয়া, তিনি গুজরাটি নন, বাকি 27 জনই গুজরাটি। শুধু তাই নয়, এই 28 জনের মধ্যে একজনও মুসলমান নেই, একজনও বাঙালি নেই, একজনও এমনকি মারাঠি নেই, সব হচ্ছে গুজরাটের বেনিয়ারা। তা গোটা পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিস দখল করে ফেলেছে গুজরাটিরা। এবং সাম্প্রতিক যে কৃষক আন্দোলন, উত্তাল একটা মহাকাব্যিক আন্দোলন তারা করছেন, সেই আন্দোলনের গতি প্রকৃতি কি দাঁড়ায় তার উপরে অনেক কিছুই নির্ভর করবে। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা যদি এই ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত না করতে পারি, তাহলে শুধু আমরা নই, বাংলাদেশের পক্ষেও একটা ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসবে। সেই কারণেই বিশেষভাবে আমাদের জাতিসত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। দীর্ঘদিন আমরা আন্তর্জাতিক ছিলাম, জাতিসত্তার বিষয়টা আমরা উপেক্ষা করেছি। আমরা ইদানিং পশ্চিমবাংলায় বেশ কিছু কাজ হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 100টি নতুন হিন্দি মাধ্যম স্কুল খুলবেন, একটি হিন্দি বিশ্ববিদ্যালয় খুলবেন, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে আমাদের জাতিসত্তার মূল নির্যাস তাকেই ধ্বংস করা হচ্ছে। এখন এর বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে যে বাঙালিদের যাপিত জীবনের যে অংশ যেখানে আছি, আমরা যদি সম্মিলিতভাবে একটা উদ্যোগ না নিতে পারি, তাহলে অচিরেই এই জাতি অবলুপ্ত হয়ে যাবে ভারতবর্ষের ভূখণ্ডে। এবং বাংলাদেশও টিকিয়ে রাখতে পারবেন কিনা তারা, এই একটা বিশাল শক্তির যে প্রচন্ড আগ্রাসী মানসিকতা, তার ভেতর তাদের পক্ষে টিকে থাকা সম্ভব কিনা আমি জানি না। কিন্তু একথা নিশ্চিত যে গড়ে দাঁড়াবার সময় এসছে, এবং এখন মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন। আমাদের বোধহয় সেই লক্ষ্য নিয়ে কাজে নেওয়া দরকার। আমি একটু তপোধীর বাবুকে বলবো এই প্রসঙ্গে যদি কিছু বলেন। দেখুন রতনবাবু, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আপনি উচ্চারণ করলেন। এবং সত্যি কথা বলতে কি, আজকে এই লাইভে আমরা উত্থাপন করলাম ঠিক, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে তা বলার অপেক্ষা রাখে না। আসলে আমরা যে ভুল গোড়া থেকেই করে আসছি এবং কখনোই তার উপযুক্ত প্রতিবিধান করার জন্য উদ্যোগী হইনি, তার ফলটা সেই বিষবৃক্ষ এখন মহিরুহে পরিণত হয়েছে। আপনি যে কথাগুলো বললেন, কুদালকে কুদাল বলাটাই সমীচীন, কিন্তু আমরা কি বলছি? আমরা কি কেউ ভাবতে পারতাম? আমরা চিরকাল জানতাম, এই বলারও কোনো মানে হয় না যদিও, যে কোনো একটা বিশেষ ভাবাদর্শ কিংবা তার অভাব থেকে এক একটা রাজনৈতিক সংস্থার জন্ম হয়। আমি পশ্চিমবাংলার দিকে তাকিয়েই বলছি মূলত, বা আর একটু বিশদ করে বলি, আমরা যেখানে যত বাঙালি আছি, আপনি যে কথাটা বললেন সোজা সাপটা ভাষায়, আজকে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে গেলে প্রথমেই যে কথাটা বলা দরকার,
আমি খুবই সামান্য মানুষ, কিন্তু গত কয়েক বছর ধরে আমি লাগাতার এই কথাটাই বলবার চেষ্টা করছি, নানা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, আবেগ দিয়ে, যে বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না। কিন্তু এই বিষয়টাতেই তো আমরা গোলমাল করে ফেলছি। এবং ঠিক এখানেই আজকে ভারতকে শাসন করছে যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানি যে কথাগুলো আপনি উচ্চারণ করলেন, এই কথাটা আমি সর্বত্র বলে থাকি। এই ফেসিবাদী যে রাষ্ট্র সংস্থা 2014 সালে মাঝামাঝি থেকে আমাদের উপর চেপে বসেছে, আর 2019-এর পরে সবগুলো নখ দাঁত ওদের বেরিয়ে পড়েছে। এবং যেটা আমরা এই যে এপিক স্ট্রাগল, ঠিকই বলেছেন, যে মহাকাব্যিক সংঘর্ষ কৃষক ভাইয়েরা করে যাচ্ছেন, সেই সময়েও আপনি ভালো করে লক্ষ্য করে এত শাখা প্রশাখা তার, যেটাকে নিয়ে আলোচনা করতে গেলে খেই হারিয়ে ফেলার একটা বিরাট সম্ভাবনা। এবং আপনি ঠিক বলেছেন, 28 জনের মধ্যে 27 জনই যে গুজরাটি ভাষী বেনিয়া তন্ত্রের প্রতিনিধি, এটা মোটেই কাকতালীয় ব্যাপার না। এবং আজকে আমি যদিও জানি যে দেখলাম একজন বিখ্যাত নেতা বলেছেন হাম দো হামারা দো, এটার তাৎপর্য খুব স্পষ্ট। কথা হচ্ছে, এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারবো? এই 2 আর 2 কারা? এবং আজকে ভারত, খণ্ডিত ভারত যে জায়গায় গেছে, তাকে মনে হচ্ছে যেভাবে তারা ওই মুঘল সরাইয়ের নাম পাল্টে দিয়েছে, এলাহাবাদের নাম পাল্টে দিয়েছে, ঠিক তেমনি করে ভারত নামে দেশও, হিন্দুস্তানের কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে এই শব্দ প্রয়োগের ঘোর বিরোধী। কারণ তার মানে যে হিন্দুরা যেখানে থাকে শুধু সেটাই হিন্দুস্তান, এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের কল্পিত ভারত তীর্থ নয়। আমি সুতরাং এই শব্দটা প্রয়োগ করব না, করলে তাদেরই উদ্দেশ্য সিদ্ধ হবে। স্পষ্ট ভাষায় বলি যে আজকে ভারতেরও নাম পাল্টে গেছে কার্যত, শুধু সময়ের অপেক্ষা। এটা ভারত না বলে এখন আদানি আম্বানি ল্যান্ডই বলা ভালো। আজকে সরীসৃপ যেভাবে, অক্টোপাস যেভাবে, কিংবা বিভিন্ন বিষাক্ত সরীসৃপ যেভাবে গ্রাস করে, তেমনি আমরা নিজেদের গ্রস্ত হতে দিয়েছি। আমরা একটু আগে বললেন বটে মণি ভাই, লেনিন ভাই, যে রেনেসাসের কথা বলি, আমি কিন্তু এটা একটা দারুণ তর্ক। আমিও বিনয় ঘোষের ভক্ত, বহু জায়গায় আমি বলেছি, শ্রেণীকক্ষের বাইরে, এবং আমি বিশ্বাসও করি, বলার জন্য না, যে তার বাংলার নবজাগৃতি বইতে, ওরিয়েন্ট লংম্যান প্রকাশিত, তিনি যে বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে বলছো তো নবজাগরণ, জাগলো কারা? কলকাতা থেকে 30 মাইল, তখন কিলোমিটার ছিল না, দূরে যে আছে ঘনঘোর অন্ধকার মধ্যযুগের, এই অন্ধকারকে আমরা কখনো শনাক্ত করতে চাইনি, আমরা তর্জনী সংকেত করিনি। তাই বলে এটা আক্ষেপের ব্যাপার না, এটা আমি শুধু ক্রোধই বা ক্ষোভই প্রকাশ করছি না। আমরা যদি ভুল করে থাকি, আমার পূর্বজেরা যদি ভুল করে থাকেন, এর মানে তো এই না শুধু ভুলের কথাই বলবো, ভুলটা সংশোধন করা দরকার, এবং কিভাবে সেটাও আপনি একটু আগে বলেছেন। কিন্তু আজকে সবচেয়ে কম যে আওয়াজটা শোনা যাচ্ছে, এটা হচ্ছে বাঙালি ঐক্যবদ্ধ বাঙালির কথা। কিছু বললেই আমরা সরাসরি বলছি, বাঙালি বলতে বুঝি আমরা হিন্দু বাঙালি, বুঝি না? বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবো না। এবং আমি যারা যারা এটা নিয়ে কাজ করছেন, আমি কারোর নাম করছি না, তাদের সঙ্গেও আমি বিভিন্ন সময় আলোচনা করে দেখেছি যে এটা নাকি রণকৌশলগত ভাবে ঠিক, যে শুধু হিন্দু বাঙালির কথা ভাবতে হবে। আমি তাদের দলে কখনো পড়ি না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যে কারণে বঙ্গ বিভাগ হয়েছিল, যে কারণে দেশ ভাগ হয়েছিল, এবং আপনি ঠিকই বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, সত্যিই তো তাই। একে ফজলুল হক সম্পর্কে দেখলাম খুব একটা প্রসন্ন নন লেনিন ভাই, কারণ থাকতেই পারে, কিন্তু আমরা কি করে ভুলে যাই নেতাজির অগ্রজ শরৎ কুমার বসু, একে ফজলুল হক আরা, এবং বদরুদ্দিন ওমর, বিখ্যাত বদরুদ্দিন ওমরের বাবা আবুল হালিম, তারা চেষ্টা করেছিলেন একটা ঐক্যবদ্ধ বাংলা, যেখানে হিন্দু মুসলমানের আর এই দাঁত খিচিয়ে পরস্পরের দিকে তেড়ে যাবে না। কিন্তু আমরা তো সেটা চান্স দিইনি। আমরা এমন কিছু লোক
যারা তখন কেউ কংগ্রেস করতেন, কেউ হিন্দু মহাসভা করতেন, সবাই নাম আছে, নাম বলে কি করব? এদের কাছে আমরা আত্মসমর্পণ করলাম, মানে আমাদের পূর্বজরা আত্মসমর্পণ করলেন। আসলে এটা নেহেরু বলুন, প্যাটেল বলুন, আচ্ছা। মহাত্মা গান্ধী বলুন, কারোরই স্বার্থের অনুকূল ছিল না। ঐক্যবদ্ধ বাংলা ছিল না। অথচ বাংলা যদি ঐক্যবদ্ধ হতো, আর মনে করুন দুটো বিকল্প ছিল: এক, ভারত রাষ্ট্রের মধ্যে থাকা; দুই, তখনকার দিনে হয়তো যেটা কেউ চায়নি, তবু আমরা বাংলা একটা আলাদা রাষ্ট্র হতে পারতো, হয়নি। তো ভারত রাষ্ট্রের মধ্যে যদি হতো তাহলে কি হতো? বছরের পর বছর ধরে উত্তরপ্রদেশ 85 জন এমপি দিয়েছে, কিন্তু তখন আমরা 125 জন দিতাম। আমাদের প্রধানমন্ত্রী হতো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের সবকিছু হতো। আমরা বলতে হিন্দু মুসলমানের মিলিত বাঙালি বলছি, আমি কখনো হিন্দু বাঙালি মুসলমান বাঙালি বলি না, ভুলেও বলি না। বাঙালি শুধু বাঙালি, বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না। এটা আমি আজীবন বিশ্বাস করে এসেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বাস রাখবো। এখন এমন একটা পর্যায়ে আমরা এসে গেছি যে যার শিল তারি নুড়া, তারি ভাঙ্গি দাঁতের গোড়া। আজকে দেখছেন আয়ারাম আর গয়ারামদের খেলা। আমি বলবো এ আমার এ তোমার পাপ। আজকে তাদের বুঝাতে গেলে নতুন প্রজন্ম যারা, আমরা তো ধরুন মোটামুটি যুবক তো আর বলা যায় না আমাদের, কিন্তু আমাদের তরুণ সম্প্রদায়কে যদি এটা বুঝানো না যায়, কিভাবে বুঝাবে আমি জানি না। আপ্রাণ চেষ্টা করেও দেখেছি যে এই সঙ্গে কেউ ভাবে না, নিজের ইতিহাস নিজে কেউ জানে না। আমাদের জাতির ইতিহাস হিন্দু, বৌদ্ধ, লোকায়ত, ইসলাম এবং অন্য কিছু কিছু ছোট ছোট উপাদান মিলে একসঙ্গে গড়ে উঠেছিল। যারা এটা জানে না, সে নিজেকে যেন বাঙালি হিসেবে পরিচয় না দেয়। আজকে ইতিহাসের এক সন্ধিক্ষণে এক ফ্যাসিস্ট তাড়নার মুখোমুখি নির্লজ্জ ফেসিবাদী একটা অপশক্তি আজকে আমাদের গ্রাস করে নিয়েছে। যারা আমাদের সরাসরি উইপুকা বলে, তাদের এত স্পর্ধা কি করে হয়? এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বলার পরে, আমাদের তাড়িয়ে দেবে এই কথা বলার পরে, পশ্চিম বাংলায় এসে তারা তাদের পা ছুঁয়ে প্রণাম করে কেউ কেউ। এটা কি করে হয়? এটা কি করে হয়? আজকে শত্রুকে যদি শত্রু বলে না চিনি, বাঙালির গণশত্রু কারা, কেন, এটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা যেন আমাদের মুখে রবীন্দ্রনাথ মানায় না, তাহলে আমাদের মুখে নেতাজি সুভাষ মানাবে না, দেশবন্ধু চিত্তরঞ্জন, চৈতন্য দেব, লালন ফকির, কারুর কথা মানাবে না। কাজী নজরুল, মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী আব্দুল ওদুদ, এই নামটার কথা আমরা একবারও উচ্চারণ করি না। যিনি দেশভাগের পরে পাকিস্তানে যেতে চাননি, কলকাতাতেই থেকে গিয়েছিলেন, তার শাশ্বত বঙ্গ বইটা আমরা কেউ পড়ি না। শেখ মুজিবও অন্তত চেয়েছিলেন এমন একটা রাষ্ট্র যেটা খাঁটি বাঙালির রাষ্ট্র হবে। আমি কিছুদিন আগে পড়ছিলাম তার দেওয়া একটা ভাষণ, ওই যখন তিনি এই যে কথাটা লেনিন ভাই বলেছেন যে যখন নতুন সংবিধান হচ্ছে, একটু ভালো করে পড়ে দেখি কি ছিল তার মধ্যে, কি ছিল তার স্বপ্ন। এই স্বপ্নটা যাতে পূর্ণ না হয়, এই জন্য সমস্ত বাঙালির শত্রুরা একজোট হয়ে তাকে তার পরিবার সহ সরিয়ে দিল এই পৃথিবী থেকে। যাই হোক, সেটা অন্য কথা। আজকে আমরা ইতিহাস কেন পড়বো? আমার মনে হয় আমাদের পথ দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে বিভ্রান্ত। এই মুহূর্তে আমরা সত্যি কথা বলতে কি, পুরো কথাটাই বলি, বুকে হাত দিয়ে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমরা অনেক বলি, কিন্তু বলার পরে একটা জায়গায় গিয়ে থেমে যাই, কারণ আমরা শেষ বিন্দু পর্যন্ত যেতে চাই না। সেই শেষ বিন্দুটা কি, এটা আমি কেন বলবো? এটা প্রত্যেকের মনে মনে আছে, প্রত্যেকে সেটা বুঝুক। যে দানবিক পৈশাচিক শক্তি, গণহত্যায় যাদের হাত কলঙ্কিত, তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতার লাগাম চলে যায়, যাদের চক্ষু লজ্জা নেই, বোধ নেই, বিবেক নেই, বাঙালি চিরকালই তাদের কাছে উইপুকা। আর বাঙালি তাদের কাছেই আত্মসমর্পণ করছে। কোন লজ্জায় তারা ভোট চায় বাঙালির কাছে এসে, আমি এটা বুঝি না। একই খেলা তারা সর্বত্র খেলছে। আসামে এক ধরনের খেলা, পশ্চিমবাংলায় এক ধরনের খেলা, পশ্চিমবাংলার বাইরে আরেক ধরনের খেলা। অথচ এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণত শুনেছি, ইতিহাসের কাছে পাঠ নিয়েছি, যে রাত্রের সবচেয়ে অন্ধকার প্রহরী ভোরের পূর্বজাম। কিন্তু সেই অরুণোদয় কবে, কিভাবে আসবে, সেইখানে আমার আপনার ভূমিকা কি হবে, এই প্রশ্নের সামনে আমি আপাতত নিরুত্তর, নির্বাক। লেনিন ভাইকে দেখতে পাচ্ছি এসে গেছেন। বিষয়টা হচ্ছে যে
আর একটা ঘটনা আমরা গত 50 বছরে দেখতে পেয়েছি, সেটা একদম। হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যখন খন্ড খন্ড হয়ে গেল, সেটা নাও হতে পারতো, কারণ ইয়েলসিন যখন কামানের পিঠে চড়ে মস্কো দখল করছে, তখন কিন্তু রাশিয়া ছাড়া বাকি সবকটা অঙ্গরাজ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ভেতর। রাশিয়াকে বাদ দিয়ে সোভিয়েত ইউনিয়ন থাকতেই পারত। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম, ধর্মের ভিত্তিতে নয়, কারণ ধর্মের ভিত্তিতে হলে দুটো রাষ্ট্র হতো, একটা এশিয়ার যে অংশ, সে অংশে ইসলামী একটা রাষ্ট্র হতো, আর পূব দিকে যে অংশ, সেই অংশে একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র হতে পারত। তা হয়নি। প্রতিটি জাতিসত্তা সে তার নিজস্ব ভাষা সংস্কৃতির ভিত্তিতে স্বাধীনতা ঘোষণা করেছে, একদম রাতারাতি। কয়েকদিনের মধ্যেই তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে আলাদা পতাকা ইত্যাদি তারা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে। আমরা দেখেছি 50-60 বছরের মধ্যেই যে অত্যন্ত মানে দুর্দমনীয় শক্তি নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ লড়াই করছে। তার বিরুদ্ধে লড়াই করছেন ভিয়েতনামের বীর সৈনিকরা। সেই যে অসম লড়াই, এই অসম লড়াই তারা যে লড়েছেন, সে লড়াইতে সমাজ চাইতো কি দ্বিখণ্ডিত জাতিসত্তার পুনর্মিলনের বিষয়টা ছিল না, অথবা গর্বাজবের কাছে দেখা করতে গেছেন হেলমুট কোল রাষ্ট্রীয় সফরে, সেখানে যে যৌথ বিবৃতি তারা দিয়েছিলেন, সেখানে একটি কথা বলেছিলেন হেলমুট কোল, জার্মানি চ্যান্সেলর। তিনি বলেছিলেন যে আমি স্বপ্ন দেখি 2 বছরের ভেতর জার্মানি এক হয়ে যাবে। তার এই দেখা স্বপ্নের যে উচ্চারণ তিনি করলেন, তার 18 দিনের মাথায় বার্লিন ওয়াল ভেঙে গুড়িয়ে গেল। 18 দিনের মাথায়, 2 বছর। বহুজাতিক রাষ্ট্র বলতে এখন সেই অর্থে ভারত, পাকিস্তান ছাড়া বড় মাপের কোনো বহুজাতিক রাষ্ট্র নেই। এবং এই দুটো রাষ্ট্রেই যেভাবে নানা কারণে, নানা দৃষ্টিকোণ থেকে, কোথাও ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে, কোথাও শোষণের তীব্রতা একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি জানি না মানে এই দুটো রাষ্ট্র, এই বহুজাতিক রাষ্ট্র থাকবে কিনা। আমাদের খেয়াল রাখতে হবে, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত চিত্র তারকা একটি দল তৈরি করেছেন। সেই দলে তিনি 5টা প্রদেশের পতাকা দিয়ে লিখেছেন দ্রাবিড় ভূমি। এই 5টা রাজ্য হচ্ছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা এবং কর্ণাটক। এই 5টা রাজ্যের ম্যাপ দিয়ে তিনি তার পতাকা তৈরি করেছেন। উত্তর পূর্ব ভারতের অবস্থা আমরা জানি। এমনকি যে এইরকম একটা ভয়ঙ্কর নিষ্পেষণ, নিপীড়নের মধ্যে আজকে কৃষকরা যেখানে লড়ছেন, সে লড়াই ছড়িয়ে পড়বে, বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়বে। তারপরেও যদি এরা ফ্যাসিস্ট কায়দায় আক্রমণ চালিয়ে যেতে থাকেন, জনসংখ্যার এক অংশকে মুসলিম বলে দাগিয়ে, এক অংশকে খালিস্তানি বলে, এক অংশকে পাকিস্তানি বলে, এক অংশকে পোকা বলে, এইভাবে তারা যদি বিভাজনের রাজনীতি করতে থাকেন, তাহলে একটা সময় আসবে যখন মানুষ বিদ্রোহ করতে বাধ্য। এরকম একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। একটু সেলিম ভাই, আপনার দীর্ঘকালের রয়েছে, লেনিন ভাই আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি এই বিষয়ে একটু আমাদের আলোকপাত করেন। ধন্যবাদ। আসলে সোভিয়েতের পতনের পরে বিশ্ব রাজনীতির দৃশ্যপট বদলে যায় গুণগতভাবে, এবং এই গুণগতভাবে দুইটা দিক থেকে বদলে যায়। একটা হচ্ছে যে অর্থনীতির দিক থেকে বিশ্বায়ন প্রবল বেগে
এগিয়ে চলে। আর অন্য দিক থেকে রাজনৈতিক ক্ষেত্রেও যে মাল্টিপোলার বা টু পোলার বিশ্ব ছিল, সেটা এখন এক এক মেরু বিশ্ব হয়ে গেছে। সমস্ত ও, ও, পৃথিবীকে এই অপ্রত্যক্ষভাবে হলো পৃথিবীর রাজনৈতিক প্রশ্নের নির্ধারক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হয়েছে। আর অন্যদিকে তো যেই ধারণার পারসেপশনটা তারাই মানে তারাই আবিষ্কার করলেন এবং সেটা প্রচার করলেন যে আপনার বিশ্বায়ন, সেই বিশ্বায়নের শিকার কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। ট্রাম্প কি এখনকার প্রেসিডেন্ট কি করবে জানি না, ট্রাম্প তো বিশ্বায়নের বিরুদ্ধে সোজাসুজি বলছে। আমার নিজের হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর যে ডিনামিক্স এবং এইখানকার যে মানে অসম বিকাশের ফলে শক্তি ভারসাম্য কোনো একটা কেন্দ্রে বেশি দিন আপনার স্থির থাকে না। প্রধান প্রতিপক্ষ ছিল একসময় সোভিয়েত ইউনিয়ন, সামরিক, রাজনৈতিক, ভাবাদর্শগত দিক, সব দিক থেকেই। আজকে আবার সেই স্থান দখল করতেছে চায়না। কিন্তু এই চায়না আর আগের চায়না এক না। এই চায়না এবং বিশ্বায়ন পূর্ব চায়না এক না। মাল্টি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই বহুজাতিক কোম্পানিগুলো এখন অবাধেই চীনে তারা বাজার দখল করছে এবং একই সঙ্গে চীনে এক ধরনের মিশ্র অর্থনীতি গড়ে উঠছে। পুঁজিবাদী সমাজে যেই কলুষতাগুলো থাকে বলা হয়, আমরা অত্যন্ত বিশুদ্ধ দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করতাম। আমি চীনে 3-4 বার সফর করেছি। আমার নিজস্ব আমার অভিজ্ঞতাই বলছে যে চীনে এই নিয়ন্ত্রিত সমাজেও আপনার আর ওই যে সমাজতন্ত্র নিয়ে যে গর্ববোধ ছিল, মানুষ যে বলা হতো যে মানুষ নতুন মানুষ হয়ে গেছে, একসময় সোভিয়েত পার্টিটা বলতো, এই নতুন মানুষ দেখার আগ্রহ নিয়ে আমি গেছিলাম। আমি দেখছি যে নতুন মানুষটা মানুষ আগের মতোই আছে, বরং পুঁজিবাদের মানে কারণে সেই মানুষ এখন বাজার অর্থনীতির নেগেটিভ দিকগুলো তারাও আত্মস্থ করছে। তা সেই জন্য এটা একটা নতুন ব্যাপার হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যের দিকে দেখেন যে মধ্যপ্রাচ্যে একটা এমনিতে স্বৈরতন্ত্র থাকলেও রাষ্ট্রগুলো, বেশিরভাগ রাষ্ট্রগুলো বাথ পার্টি সিরিয়া, ইরাকে শাসন করেছে। মিশরের একটা আলাদা ভূমিকা ছিল এবং সেখানে মূল সুরটা ছিল সাম্রাজ্যবাদ বিরোধী, আর দ্বিতীয়ত ছিল তারা সেকুলার স্টেট, অ্যাবসলিউটলি মুসলিম রাষ্ট্র হয়েও, হ্যাঁ, গাদ্দাফির কথাই বলেন আর যার কথাই বলেন, সেকুলার স্টেট। এখন আর সেই জায়গায় নাই, সেখানে কনফ্লিক্ট হচ্ছে যে মৌলবাদের সাথে, উগ্র জঙ্গিবাদের সাথে সাধারণ মানে লিবারেল মুসলমানদের মধ্যে। তো পৃথিবী তো এমনিতেই এখন একটা সংঘাতময় পরিস্থিতিতে আছে, যুদ্ধ নাই, হ্যাঁ, সেই অর্থে বড় ধরনের কোনো কনফ্লিক্ট নাই, কিন্তু সোশ্যাল কনফ্লিক্ট সেটা নতুন রূপে নতুন ভাবে আবির্ভূত হচ্ছে। ভারতবর্ষ কি তার বাইরে? বাংলাদেশ কি তার বাইরে? আমরা এটা আমি জেনারেলি বলি, আমার পক্ষে পার্টিকুলার করা একটু মানে কঠিন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই বাংলাদেশ বা ভারতবর্ষই বলেন, সেটা কংগ্রেস আমল বলেন আর এখনকার আমল বলেন, সব জায়গায় তো পুঁজির বিকাশের জন্য যেসব পথ অবলম্বন করা হচ্ছে, সেটা কতটা গণস্বার্থে, কতটা জাতীয় স্বার্থে, কতটা হতদরিদ্র মানুষের পক্ষে। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমাদের আপনার মানুষ দারিদ্র সীমার নিচে লোক কমে গেছে, আমরা দারিদ্র মানে প্রকোপ দারিদ্র থেকে
বেরিয়ে এসেছি, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের মেয়েদের যেটাকে এম্পাওয়ারমেন্ট বলেন, সেটা ভারতের তুলনায় আমাদের পরিস্থিতি অনেক ভালো। অনেক আমার কিন্তু গোটা এই প্রোগ্রাম these- নেটওয়ার্কের জন্য তবু বন্ধু পার্থ, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। তার কারণ লেনিন ভাইকে পাওয়া যাচ্ছে না, যেহেতু স্টুডিওতে কাজলদার কথা শোনা যাচ্ছে না, কাজেই আপাতত আজকের আলোচনা এখানেই শেষ করছি।